বুড়ি কাকি। বৃদ্ধ বয়সে প্রায় সকলেরই যেন শৈশবকালের আগমন ঘটে। জীবনের শেষ বয়সে জিভের লোলুপতা ছাড়া বুড়ি কাকির অন্য কাজ ছিল না। আর নিজের দুঃখ কষ্টের কথা পাড়াপড়শিকে জানানোর একমাত্র মোক্ষম অস্ত্র ছিল কান্নাকাটি। উপায় কি? দেহের সমস্ত ইন্দ্রিয়, চোখ, কান, হাত, পা অবসর গ্রহণ করেছে। রাত দিন মাটিতেই পড়ে থাকত। আর বাড়ির কেউ তার মতের বিরুদ্ধে গেলে, কিংবা খাবার সময় উতরে গেলে, অথবা বাজার থেকে ভালো মন্দ খাবার এলে ওর কপালে না জুটলে কেঁদে ভাসানো ছাড়া উপায়টাই বাকি। আর তার কান্নাকাটিও খুব মামুলি ধরনের নাকি কান্না নয়, রীতিমতো কপাল চাপড়ে গলা ফাটিয়ে পাড়া জাগানো কান্না। তার স্বামী দেবতাও অনেক কাল আগেই গত হয়েছেন। ভরা বয়সের ছেলেটাও হঠাৎ মরে গেল। এখন এক ভাসুরপো ছাড়া তার কেউ নেই। সেই ভাসুরপোর নামেই সব সম্পত্তি লিখে দিয়েছে। সম্পত্তি লেখানোর সময় সে অনেক প্রতিজ্ঞা করেছিল। অবশ্য ও ধরনের অনেক বড় বড় আশা আরকাটির দালালরাও কুলিদের দিয়ে থাকে। আজ পর্যন্ত সেই সম্পত্তি থেকে বছরে কম করেও 150-200 টাকা আয় হয়। তা সত্ত্বেও বুড়ির ভরপেট খাওয়াও দুষ্কর। এই অবহেলার জন্য বুড়ির ভাসুরপো পণ্ডিত বুদ্ধিরামই দায়ী, না তার গিন্নি শ্রীমতী রূপার দোষ, তা নিরূপণ করা সহজসাধ্য নয়। অবশ্য বুদ্ধিরাম মানুষ হিসাবে চলনসই, তবে লেজে পা পড়লে ছেড়ে কথা কইবার পাত্র নয়। শ্রীমতী রূপারানীর মেজাজ তীক্ষ্ণ হলেও ধর্মভীরু। সুতরাং রূপার কাঠখোট্টা মেজাজের চাইতে ভাসুরপোর ভালো মানুষীপনা অনেক বেশি পীড়াদায়ক। এই রকম অত্যাচারের জন্য মাঝে মধ্যেই বুদ্ধিরাম অনুশোচনা করত। চিন্তা করত, বেচারির এই সম্পত্তির দৌলতেই আমি গণ্যমান্য হয়েছি। মৌখিক সৌজন্যতা প্রকাশ করা, স্তোক দেওয়া কিংবা মন ভুলানো এসবে তার আপত্তি ছিল না, কিন্তু পয়সা খরচ হবার ভয়ে তার সমস্ত শুভ প্রচেষ্টাই মাঠে মারা যেত। এমনকি ঘরে কোনো অভ্যাগত এলে বুড়ি তার সামনেই তার রাগরাগিনীর আলাপ জুড়ে আলাপ শুরু করে দিত। আর বুদ্ধিরামের তখন বুদ্ধি বিবেচনা লোপ পেয়ে যেত। রাগে বুড়িকে বেশ করে ধমকে দিত। বৃদ্ধ বৃদ্ধাদের উপর এক প্রকার জাত আক্রোশ ছেলেবেলায় সকলেরই থাকে। তার উপর আবার বাপ মায়ের এরকম কাণ্ড কারখানা দেখে বেশি প্রশ্রয়ের প্রভাবে বুড়িকে জ্বালিয়ে মারে। কেউ চিমটি কেটে পালায়, কেউ কুলকুচি জল বুড়ির গায়ে ছিটিয়ে দেয়। বুড়ি চিৎকার করে কেঁদে ওঠে, কিন্তু সকলে ভাবে বুড়ি কেবল খাবার জন্যই কেঁদে মরে। সুতরাং তার এই ধরনের বিলাপ অরণ্যের রোদনেরই সামিল। তবে হ্যাঁ, বুড়ি রেগে গিয়ে যখন কখনো সখনো বাচ্চাগুলিকে গালাগালি দিতে থাকে, তখন অবশ্য গৃহকর্ত্রী রূপাদেবী ঘটনাস্থলে হাজির হয়। সেই ভয়েই বুড়ি তার জিভের রাশ খুব একটা আলগা হতে দেয় না। যদিও উপদ্রব শান্তির জন্যে কান্নার চাইতে এটাই ছিল সব থেকে ভালো উপায়। গোটা পরিবারের মধ্যে কেবলমাত্র একটি প্রাণীরই বুড়ির ওপর আন্তরিক ভালোবাসা ছিল। সে হচ্ছে বুদ্ধিরামের ছোট মেয়ে লার্লি। দুই ভাইয়ের ভয়ে লার্লি নিজের ভাগের মিষ্টি, চানাচুর, ভাজাভুজি কাকির ঘরে বসেই খেত। এটাই তার একমাত্র নিরাপদ স্থান। যদিও বুড়ির লোলুপ দৃষ্টির কোপে পড়ে ভাগের কিছু দিতে হতো, তা হলেও তা ভাইগুলোর মতো অন্যায় জুলুম নয়। তাই নিজেদের আত্মরক্ষা ও স্বার্থরক্ষার অনুকূলে উভয়ের মধ্যে একটা নির্ভেজাল সহানুভূতি ও ভালোবাসার সঞ্চার হয়েছিল। রাত্রিবেলা বুদ্ধিরামের বাড়িতে উৎসবের সানাই বাজছে।
গ্রামের ছেলের দল অবাক হয়ে গান শুনছে, অতিথি অভ্যাগতরা খাটিয়ায় শুয়ে বিশ্রাম করছে, নাপিতরা দলাইমালাই করে দিচ্ছে, তাদের কাছে দাঁড়িয়ে ভাটেরা পদাবলী শোনাচ্ছে। সমজদার অতিথিদের বাহ বাহ শুনে ভাট খুশিতে ডগমগ। মনে হচ্ছে এই তারিফের প্রকৃত অধিকারী সেই। দু একজন ইংরেজি পড়া যুবক রয়েছে, তারা এই ব্যাপারে একদম উদাসীন। আজ বুদ্ধিরামের বড় ছেলে সুখরামের তিলক উৎসব। অন্দরে মেয়েরা গান গাইছে, অন্যদিকে রূপা অতিথি অভ্যাগতদের জন্য রান্নায় ব্যস্ত। ভিয়েন বসেছে, একটাতে পুরি কচুরি ভাজা হচ্ছে, অপরটিতে মেঠাই তৈরি হচ্ছে। কোথাও এক পেল্লাই হাঁড়িতে মশলাদার তরকারি রান্না হচ্ছে। ঘি মশলার ঘ্রাণে চারিদিক ম ম করছে, এতে সকলেরই খিদে বর্ধিত হচ্ছে। বুড়ি কাকি শোক তাপের জ্বালায় নিঃসঙ্গ হয়ে তার কুটুরির এক কোণে পড়ে আছে। রান্নার সুস্বাদু সুবাস তাকে উতলা করে দিচ্ছে। মনে মনে ভাবছে, পুরি কচুরি কি আর ওরা আমায় দেবে? এতখানি রাত হলো, কই কেউ তো খাবার নিয়ে এলো না। মনে হচ্ছে সকলেরই খাওয়া দাওয়ার পাট চুকে গেছে, আমার জন্য কিছু পড়ে নেই হয়তো। এ কথা চিন্তা করি বুড়ির কান্না পেল, কিন্তু অকল্যাণের ভয়ে কাঁদতে পারছে না। ইস, কি দারুণ গন্ধ! আর আমার কথা কেই বা মনে রাখে? শুকনো রুটি তাই সময় মতো পাতে পড়ে না, তাতে আবার লুচি পুরি জুটবে, সে ভাগ্য কি আমার? এই কথা ভেবেই বুড়ির কান্নায় বুক ফেটে যায়। মনে হয় কলজেটা বুঝি ফেটে বেরিয়ে যাবে, কিন্তু রূপার ভয়ে মুখ বুজে পড়ে থাকে। বুড়ি কাকি অনেকক্ষণ ধরে তার ভাগ্য বিড়ম্বনার কথা চুপ করে বসে ভাবে। আর ওদিকে ঘি মশলার রসের লোভনীয় গন্ধ মনকে আর স্থির থাকতে দেয় না। থেকে থেকে জিভে জল আসে। লুচি পুরির আস্বাদ মনে এলেই অন্তরে কেমন সুখের সুরসুরি অনুভূত হয়। কাকে ডাকা যায়? লার্লিরও আজ পাত্তা নেই। ছোকরা দুটো রোজ জ্বালিয়ে মারে, আজ তাদেরও টিকিট দর্শন মিলছে না। সব গেল কোন চুলোয়? মনে হচ্ছে বাড়িতে একটা কিছু হচ্ছে। বুড়ির কল্পনায় পুরীর ছবি নাচতে লাগলো। লাল লাল নরম ফুলকো পুরি। রূপা দেখছি ভালোই আয়োজন করেছে। কচুরির ময়দায় জোয়ান আর এলাচের ময়ান পড়েছে। নিদেন পক্ষে একখানা পেলেও হাতে নিয়ে সুখ করতাম। একবার গিয়ে দেখব নাকি? সামনে বসে দেখা তার মজাই আলাদা। ছ্যাঁক ছোঁক করে ভাজা হচ্ছে। ফুলদানির ফুল আমরা ঘরে বসেই দেখি, কিন্তু সাজানো বাগানের ফুল তার তুলনা মেলা ভার। দুয়ের মধ্যে ফারাক কত! 7-5 ভাবতে ভাবতে বুড়ি উবু হয়ে বসে হাতে ভর দিয়ে অতি কষ্টে চৌকাঠ পেরিয়ে ধীরে ধীরে হামাগুড়ির মতো করে এগিয়ে ভিয়েনের কড়াইয়ের পাশে গিয়ে বসল। ক্ষুধার্ত কুকুর যেমন মানুষের খাবার সময় মুখের দিকে তাকিয়ে থাকে, বুড়ি ঠিক তেমনই ধৈর্য ধরে অপেক্ষা করে। রূপার আজ কাজের অন্ত নেই। কখনো এ ঘর থেকে সে ঘর যাচ্ছে, রান্নার কাছে যাচ্ছে, কখনো আবার ভাঁড়ার সামলাতে ব্যস্ত। কেউ হয়তো এসে বলছে মহারাজ ঠান্ডাই চাইছে, তাকে তক্ষুনি ঠান্ডাই বার করে দিচ্ছে। এরই মধ্যে একজন এসে বলছে ভাট এসে দাঁড়িয়ে আছে, ভাটকে সিধে পাঠিয়ে দিচ্ছে। আর একজন এসে হাজির, কিনা রান্নার তো এখনো দেরি আছে, ঢোল মন্দিরাটা দাও না, একটু বাজাই। বেচারি একলা মেয়ে মানুষ হয়েও এক হাতে সব কিছুই তদারক করছে, হিমশিম খেয়ে যাচ্ছে।
এই অস্থিরতায় উত্তপ্ত হয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে। রাগ করবে কখন, মরবার ফুরসতও নেই। রাগারাগি করাটাও শোভনীয় নয়। পড়শিরা ভাবছে বাড়িতে কাজ হচ্ছে, তাই একটু গা গতরে খাটতে হচ্ছে কিনা, তাই রেগেই আগুন। তেষ্টায় ছাতি ফেটে যাচ্ছে, গরমে অস্থির, তাই একটু অবসর পাচ্ছে না যে একটু গলায় জল ঢালবে বা পাখাটা নিয়ে বসবে। আবার এ ভয়ও আছে, চোখের আড়াল হলেই জিনিসপত্র নয় ছয় হয়ে যায় যদি। এই অবস্থায় নজরে পড়ল বুড়ি খুড়শাশুড়ি ভিয়েনের কড়াইয়ের পাশে এসে বসেছে। রাগে জ্বলতে লাগলো। লাগবারই কথা, একটু আক্কেল বিবেচনা বলে কিছু নেই। পাড়াপড়শিতে বাড়ি ভরে গেছে, কি ভাববেই বা তারা? নিন্দে করলে করবেটা কার শুনি? বাঘের কেঁচো ধরার মতো করে রূপা বুড়ির উপর ঝাঁপিয়ে পড়ল। দুহাত ঝাঁকুনি দিয়ে বলে, পেটে আগুন লেগে গেছে নাকি? উফ, বাপ রে বাপ, পেট না রাবণের চিতা! কতবার বলেছি ঘর ছেড়ে বেরোবে না, ঘরে দম বন্ধ হয়ে মরছো নাকি? এখনো অতিথি অভ্যাগতদের খাওয়া হলো না, ঠাকুরের ভোগ দেওয়া হয়নি, এরই মধ্যে তোমার পেট জ্বলছে, জিভ দিয়ে লাল ঝরছে। অমন জিভ আগুন দিয়ে জ্বালিয়ে দিতে হয়। সারাদিন না খেতে পেলে না জানি কার হাঁড়িতে গিয়ে মুখ দেবে। পাড়ার লোক দেখলে বলবে যে না খেতে পেয়েই বুড়িটা এমন খাবার জন্য ছোক ছোক করে। ডাইনি মরেও না, মাচাও ছাড়ে না, গোষ্ঠীর নাম ডোবাবে। পাড়া শুদ্ধ লোকের সামনে নাক কান কাটবে, তবে চিতায় উঠবে। শোনো, ভালো চাও তো চুপ করে ঘরে বসে থাকো, বাড়ির সবাই যখন খেতে বসবে তুমি পাবে তখন। তুমি এমন কিছু ঠাকরুন নও যে কেউ মুখে জল দিক আর না দিক তোমার পুজো আগে সারতে হবে। বুড়ির মুখে কোনো রা নেই, কাঁদলও না একটু, ঘাড় হেঁট করেই রইল। চুপচাপ হামা টেনে নিজের ঘরে গিয়ে ঢুকল। আঘাত কঠোর এবং এমন রুক্ষ ধরনের ছিল যে সেই কর্কশ ভাষণের চুম্বক শক্তি বুড়ির সমগ্র প্রতিরোধ শক্তি নিমেষেই গ্রাস করে ফেলল। নদীতে ধস নামলে তীরের বড় পাথরের চাই যখন ঝপাং করে জলে পড়ে, তখন সব জল সেই জায়গায় দৌড়য়। বুড়ির সারা মগজ জুড়ে এখন বউয়ের বকুনির শব্দ। খাবার তৈরি, পরিবেশনের প্রস্তুতির পর্ব চলছে। সারা উঠোনে পাতা পড়েছে। অতিথি অভ্যাগতরা খেতে বসে পড়লেন। মেয়েরা সব জেওনার গীত গাইতে শুরু করে দিয়েছে। মেহমানদের সাথে যেসব নাপিত, কাহার, চাকর বাকর এসেছিল তারাও বসেছে একটু দূরে, কিন্তু একই পংক্তি, কাজেই আগে উঠতে পারবে না। এটাই শিষ্টাচার। অতিথিদের মধ্যে যারা একটু শিক্ষিত তারা লোকজনদের বিলম্বে ভোজন নিয়ে একটু বিরূপতা প্রকাশ করছেন। একসঙ্গে উঠব বলে এই যে অহেতুক অপেক্ষা করার সাবেক প্রথার কোনো মাথামুন্ডু খুঁজে পাচ্ছে না। ঘরে ঢুকে কাকি বুড়ির মন ঘেন্নায় ভরে গেল। ভাবতে লাগলো, ছি ছি, আমি কোথা থেকে কোথায় নেমেছি। রূপার উপর একটুও রাগ হলো না। নিজের অধৈর্যের কথা চিন্তা করে লজ্জিত হলো। সত্যিই তো, অতিথি অভ্যাগতদের এখনো খাওয়া হয়নি, বাড়ির লোক খায় কি করে? আমার এতটুকুও তর্স হইল না। লোক হাসাতে গেলাম, কি ঘেন্নার কথা। আর নড়ছি না, কেউ ডাকতে না এলে আর যাব না। মনে মনে প্রতিজ্ঞা করে বুড়ি বসে রইল। কখন তার ডাক আসবে তারই ভিতরে ভিতরে প্রতীক্ষায় আকুল হয়ে উঠছে। ঘিয়ের সুস্বাদু গন্ধে মন আর বাগ মানে না। যতই মনকে বোঝায় ততই অধীর হয়ে ওঠে। প্রতি মুহূর্ত যেন এক যুগের মতো দীর্ঘ হয়ে যায়। এতক্ষণে নিশ্চয়ই পাত পড়ে গেছে।
কুটুমরা সব এসে গেছে। নাপিত সকলকে হাত পা ধোবার জল দিচ্ছে। এবার মনে হয় সকলে খেতে বসেছে। জেওনার গান শুরু হয়ে গেছে। ভাবতে ভাবতে বুড়ি মনকে ভোলানোর জন্য একটু শুয়ে পড়ে। আবার ভাবে, গাইতে গাইতে বুঝি দেরি হয়ে যাচ্ছে। কই কারো সাড়া পাচ্ছি না তো। এতক্ষণ কি আর কারো খেতে লাগে? তাহলে বোধহয় সবার খাওয়া হয়ে গেছে। কই কেউ তো ডাকতে এলো না। কে জানে ডাকবে কিনা। রূপা রেগে আছে, হয়তো ভাবছে ডাকতে হবে কেন, কুটুম নাকি? ঘরের লোক খিদে পেলে নিজেই আসবে। বুড়ি যাবার জন্য উঠে বসে। মনে মনে কল্পনা করে, আর কি 1 মিনিটের মধ্যেই লুচি পুরি মশলাদার তরকারি পাতে পড়বে। জিভে জল ভরে আসে। মনে মনে নানানভাবে আস্বাদ নেয়। আগে তরকারি দিয়ে পুরি খাবো, তারপর দই মিষ্টি দিয়ে। রায়তার সঙ্গে কচুরিটা জমবে ভালো। যে যাই বলুক, আমি কিন্তু বাপু চেয়ে চেয়ে খাবো। লোকে বলবে বুড়ি বুদ্ধি বিবেচনার মাথা খেয়েছে, জিভ সামলাতে পারে না। তাই বললেই বাকি, একদিন বাদে লুচি জুটছে, মুখে ঠেকিয়েই কি উঠে আসবো নাকি? উবু হয়ে হাতের তেলোয় ভর করে থপ থপ করে উঠে চলে আসে। হায় ভগবান! পোড়া লোভ আবার চাঙ্গা হয়ে উঠল। অতিথিদের খাওয়া হয়নি, 1-8 জনের হয়েছে। তারা কেউ আঙুল চাটছে, কেউ বাঁকা চোখে অন্যের পাত খালি হয়েছে কিনা দেখছে। কেউ ভাবছে পাতার দুটো কচুরিকে কি করে ভেতরে চালান দেওয়া যায়। দই খেয়ে জিভ দিয়ে চকচক শব্দ করছে, আর একবার চাইতে দোনামোনা করছে। ঠিক এমনি সময় বুড়ি কাকি উঠোনে গিয়ে হাজির, একেবারে কজনের মাঝখানে। তারা চমকে পাত ছেড়ে উঠে দাঁড়ায়, শোরগোল করে ওঠে, আরে বাবা, এ বুড়িটা কে রে? এলো কোত্থেকে? দেখো কাউকে না ছুঁয়ে দেয়। কাকিকে দেখে বুদ্ধিরামের মাথায় আগুন জ্বলে ওঠে। পুরীর থালা নিয়ে পরিবেশন করতে যাচ্ছিল। থালাখানা সেইখানে রেখে দিয়ে রক্তখেকো মহাজন তার গা ঢাকা দেওয়া জোচ্চোর খাতক দেখলে যেমন ক্যাঁক করে টুঁটি টিপে ধরে, হুবহু তেমনি করে লাফ দিয়ে এসে সে বুড়ি কাকির 2 হাত ধরে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে নিয়ে গিয়ে অন্ধকার ঘরের ভেতর আছাড় মেরে ফেলে দেয়। বুড়ির আশায় সাজানো বাগান ঝড়ে তছনছ হয়ে গেল। অতিথিদের খাওয়া দাওয়া শেষ হলো। তারাও একে একে বিদায় নিল। বাড়ির সকলের খাওয়ার পর্ব সমাপ্ত হলো। বাজনাদার ধোপা মুচিদের খাওয়া শেষ। কিন্তু হতভাগ্য বুড়িকে কেউ ডাকতে এলো না। বুদ্ধিরাম এবং রূপা দুজনেই স্থির করেছিল যে বুড়ির নির্লজ্জতার শাস্তি হওয়া দরকার। তার বৃদ্ধ বয়সে অথর্ব দশা এবং বুদ্ধিভ্রষ্টতার কথা চিন্তা করে মনে কোনো অনুকম্পা জাগল না। ছোট্ট মেয়ে লার্লির বুকের মধ্যে বুড়ির জন্য মুচড়ে একটা অব্যক্ত ব্যথা হতে লাগল। বেচারি লার্লির বুড়ির ওপর একটা আন্তরিক টান ছিল। ওর মনটা ভারী নরম। বালিকা সুলভ কোনো চপলতার চিহ্ন তার মধ্যে ছিল না। আজ এই আনন্দের দিনে তার বাবা মা দুবার যেভাবে বুড়িকে হিচড়ে টেনে নিয়ে গেল, তাতে তার কচি মনে বড্ড লেগেছে। এই নির্দয়তার জন্য মা বাবার প্রতি মনটা অত্যন্ত বিরূপ ছিল। কি হতো কটা পুরি কাকিকে দিলে? নেমন্তন্নের লোকেরা কি সবগুলোই খাবে? আর তাদের আগে বুড়ি মানুষকে 2টো দিলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যেত? ভেবেছিল কাকির কাছে গিয়ে একটু আদর করবে, প্রবোধ দেবে।
কিন্তু মায়ের ভয়ে তা পারেনি। সে তার ভাগের পুরি সবকটা না খেয়ে পুতুলের বাক্সে রেখে দিল কাকিকে দেবে বলে। মনে মনে সে অধীর হয়ে ওঠে, বুড়ি কাকিকে আমি ডাকলেই উঠে বসবে। তারপর পুরি দেখে বুড়ির কি আনন্দই না হবে, আমায় কত আদর করবে। রাত 11টা। রূপা উঠানে শুয়েই ঘুমিয়ে আছে। লার্লির চোখে ঘুম নেই। কাকিকে পুরি খাওয়াবে সে আনন্দেই পুতুলের বাক্স নিয়ে শুয়ে আছে। মা নিঃসন্দেহে ঘুমিয়ে আছে, তাই সে নিশ্চিন্ত হয়ে উঠে দাঁড়ালো। উঠে তো পড়ল, এবার চিন্তা যাবে কি করে। সারা বাড়ি অন্ধকার, কেবল উনুনগুলোতে একটু আংড়া পড়ে রয়েছে, তারই একটু মিটমিটে আলো দেখা যাচ্ছে। উনুনের পাশে একটা কুকুর শুয়ে ঘুমিয়েছিল। উঠোনের ওপাশে নিম গাছের দিকে লার্লির চোখ পড়ল। মনে হলো গাছের উপর হনুমানজি বসে আছেন। সেই লেজ গদা স্পষ্ট দেখতে পাচ্ছে। ভয়ে চোখ বুজে ফেলে। এর মধ্যে কুকুরটা জেগে উঠে ঘেউ ঘেউ করে। লার্লি সাহস পায়। কয়েকটা ঘুমন্ত মানুষের বদলে একটা জাগা কুকুর ওর কাছে অনেক বেশি ভরসার স্থল। পুতুলের বাক্সটা নিয়ে সে বুড়ি কাকির ঘরের দিকে যায়। বুড়ি অনেকক্ষণ ধরে ঘরের মেঝেতে অজ্ঞান হয়ে শুয়েছিল। ধীরে ধীরে জ্ঞান আসতেই তার সব কথা একটু একটু করে মনে পড়তে লাগলো। তার হাত দুটো খুব জোরে চেপে ধরে তারপর পাহাড়ের উপর দিয়ে উড়িয়ে নিয়ে যেতে লাগলো। পাথরের উপর বারবার তার হাত পা ঠুকে যাচ্ছিল। তারপর কে যেন তাকে পাহাড়ের উপর থেকে আছাড় দিল। আর কিছুই তার মনে নেই। যখন জ্ঞান ফিরল, তখন কারো কোনো শব্দ শুনতে না পেয়ে ভাবল সকলে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। রাতটা যে কি করে কাটবে। ভগবান, পেটে যে চিতে জ্বলছে, কি খাই। হায় রে কপাল, ওদের একটুও দয়া হলো না। পেটে দেওয়া ছাড়া আর তো কিছুই চাই না তোদের কাছে। একটু মায়া হলো না যে বুড়িটা কবে না কবে মরে যাবে, তার মনে কষ্ট দিয়ে লাভটা কি। এই খাওয়ার জন্য তোরা আমার এই দুর্দশা করলি। আমি অথর্ব, কানা কালা, চোখে দেখি না, কানে শুনি না। না বুঝে যদি খাবার জায়গায় গিয়ে পড়ে থাকি, তাতে বুদ্ধিরাম তো বললেই পারত যে কাকি এখন ঘরে যাও, পরে এসো। তা নয়, সকলের সামনে হিঁচড়ে নিয়ে এলো আর এমন করে আছাড় মারল। দুখানা লুচির জন্য রূপা সবার সামনে অপমান করল। পুরীর জন্য এত দুর্গতি করেও ওদের পাষাণ প্রাণ গলল না। বাড়ির সকলের খাওয়া হয়ে গেছে, কুকুর বেড়ালটা পর্যন্ত খেয়েছে, শুধু আমাকেই সারা রাত না খেতে দিয়ে ফেলে রেখেছে। এত রাতে নিশ্চয়ই কিছু বাঁচেনি, বাঁচলেই বা কে আর দিতে আসছে। এই কথা চিন্তা করে কাকি হতাশ হয়ে শুয়ে পড়ল। কান্নায় গলা বুজে এলো, কিন্তু অতিথি কুটুম্বের ভয়ে কাঁদল না। হঠাৎ তার কানে এলো, কাকি ওঠো, আমি তোমার জন্য পুরি এনেছি। লার্লির গলা চিনতে পেরে কাকি উঠে বসল, দুই হাতে জড়িয়ে ধরে তাকে কোলে বসালো। লার্লি পুরি বার করে বুড়ির হাতে দিল। বুড়ি জিজ্ঞেস করল, তোর মা দিল বুঝি? লার্লি বলে, না, আমি আমার ভাগ থেকে নিয়ে এসেছি। কাকি পুরীর উপর হুমড়ি খেয়ে পড়ল। 5 মিনিটের মধ্যে পুরি শেষ। লার্লি জিজ্ঞেস করে, কাকি পেট ভরেছে? প্রচণ্ড গ্রীষ্মে 2 ফোঁটা বৃষ্টিতে যেমন গরম আরো বাড়িয়ে দেয়, বুড়ির ঠিক সেই অবস্থা।
বলে, না রে বেটি, তোর মার কাছ থেকে আরো কয়েকটা চেয়ে আন। লার্লি বলে, মা ঘুমোচ্ছে, জাগালে মারবে। কাকি বাক্সটাকে ঝেড়ে ঝুড়ে টিপে টুপে দেখে ঝুড়ো গুঁড়ো যা লেগেছিল চেটে চেটে খায়, ঠোঁট দিয়ে জিভ চাটে, চুক চুক শব্দ করে। বুড়ির মন আরো কিছু পুরীর জন্য অধীর হয়ে ওঠে। সংযমের বাঁধন ভেঙে পড়েছে। দুখানা লুচি যেন তপ্ত বালির কড়ায় দুফোঁটা জলের মতো। মাতালের যেমন মদের চিন্তায় আতুর হয়ে হিতাহিত জ্ঞান লোপ পায়, বুড়িরও এখন ঠিক সেই অবস্থা। কিছুক্ষণ চরম ইচ্ছাকে রোধ করতে ব্যর্থ হয়ে হঠাৎ লার্লিকে বলল, তুই একবার আমায় নিয়ে চল তো মা উঠোনে, যেখানে সকলের পাত পড়েছিল। লার্লি বুড়ির মতলবটা অতটা ঠাহর করতে পারে না। বুড়িকে ধরে উঠোন পার করে সেই এঁটো রাশিকৃত পাতার পাশে বসিয়ে দিল। কাণ্ডজ্ঞানহীন ক্ষুধার্ত বৃদ্ধা রাশিকৃত এঁটো পাতা ঘেঁটে খাবারের টুকরো টাকরা অম্লান বদনে মুখে দেয়। আহা, কি স্বাদ! দইটা এত স্বাদের, কচুরি খেতে কি চমৎকার, খাস্তার মতো মোলায়েম আর কিছুই হয় না। বুড়ির ভীমরতি ধরলেও এ বোধটা আছে যে যে কাজটা করছে তা ঘোরতর অন্যায়। আমি অন্যের এঁটো পাতা চাটছি, কিন্তু বার্ধক্যই হচ্ছে অন্তিম লালসার কাল। সকল প্রকার অভিলাষ একটি মাত্র ইন্দ্রিয়ে কেন্দ্রীভূত হয়। কাকি বুড়িরও সমগ্র বাসনা জিভে এসে আশ্রয় নিয়েছে। নিরুপায় হয়ে বৃদ্ধা সেই ঘৃণিত কর্মে লিপ্ত হয়েছে। ঠিক এই সময়ে রূপা চোখ মেলে তাকায়। তার খেয়াল হয় যে লার্লি তার পাশে নেই। চমকে উঠে চারপাইয়ের এদিক সেদিক নিচে উঁকি মেরে দেখে যদি পড়ে গিয়ে থাকে। খুঁজে না পেয়ে উঠে বসে। এদিক সেদিক দেখতে গিয়ে নজরে আসে লার্লি রাশিকৃত এঁটো পাতার পাশে চুপচাপ অবাক দৃষ্টিতে দাঁড়িয়ে আছে, আর বুড়ি কাকি পাতা ঘেঁটে খাবারের উচ্ছিষ্ট খুঁটে খাচ্ছে। রূপার অন্তর একটা অব্যক্ত ব্যথায় মোচড় দিয়ে ওঠে। মনে হচ্ছে কেউ ওর চোখের সামনে গরু জবাই করছে আর ও দাঁড়িয়ে দেখছে। এক ব্রাহ্মণ কন্যা, ব্রাহ্মণের বিধবা স্ত্রী অপরের ফেলে দেওয়া উচ্ছিষ্ট খাবার খাচ্ছে। সে নারী ওর শাশুড়ি। এর চাইতে শোকের ব্যাপার আর কি হতে পারে? সামান্য পুরি খাবার জন্য তার একান্ত আপনজন খুশ শাশুড়ি এ ধরনের নিকৃষ্ট কার্য, আস্তাকুর থেকে এঁটো কাঁটা তুলে খাওয়া, ভাবতেই তার সমস্ত শরীর শিউরে ওঠে। পায়ের নিচের মাটি সরে যাচ্ছে বলে মনে হয়। এ দৃশ্য যে দেখবে সেই থরথরিয়ে কাঁপবে। প্রলয়ের আশঙ্কায় তার কাছে সমস্ত পৃথিবী স্তব্ধ হয়ে গেছে বলে মনে হলো। আকাশটাও বুঝি ভেঙে পড়ার উপক্রম। সব কিছু ছারখার হয়ে যাবে। রাগে বা বিস্ময়ে নয়, শোকে, অনুতাপের প্রচণ্ড দাবদাহে এবং আসন্ন বিপদের আশঙ্কায় রূপা পাথর হয়ে গেল। ভয়ে, অনুশোচনায় তার চোখ অশ্রু সজল হয়ে ওঠে। এই অধর্মের ভাগী আমি ছাড়া আর কে? তারায় ভরা অনন্ত অপার মহিমাময় আকাশের দিকে তাকিয়ে হাত জোড়ো করে আকুল হয়ে কেঁদে ওঠে। দয়াময়, সর্বশক্তিমান, আমি মহাপাপী, আমাকে ক্ষমা করো। আমার অধর্মের জন্য আমার সন্তানদের শাস্তি দিও না প্রভু। তুমি প্রসন্ন হও। এই সর্বনাশের আশঙ্কা থেকে আমাকে উদ্ধার করো। রূপা নিজের এই রকম স্বার্থপরতা ও হীন মনোবৃত্তির পরিচয় দেখে আঁতকে উঠল। নিজেকে নিজে ধিক্কার দিল। হায়, এ আমি কি করলাম? এত নিষ্ঠুর আমি! যার সম্পত্তির আয় বার্ষিক 200 টাকা,
যার টাকায় সংসারের সুখ সমৃদ্ধি, তারই এই দুর্গতি। যত নষ্টের মূল আমি। হে ভগবান, আমি অন্ধের মতো চিন্তা না করে এরকম দুর্মতি প্রকাশ করেছি, আমাকে ক্ষমা করে দাও। আজ আমার ছেলের তিলক উৎসব, শত শত লোকের পাত পড়েছে, আমি তাদের সেবা দাসীর মতো হুকুম পালন করেছি। নিজে খ্যাতির শীর্ষে ওঠার জন্য হাজার হাজার টাকা খরচ করতে বিন্দুমাত্র দ্বিধা করিনি, কিন্তু যার দৌলতে আজ এই ঐশ্বর্য, এই সংসার, এমনকি উৎসব, তাকেই আজ উৎসব শেষে অভুক্ত রাখতে কসুর করলাম না। কেবলমাত্র একটি কারণেই আজ তার এত কঠিন শাস্তি, সে অসহায় বৃদ্ধা। যে দণ্ডের পরিণামে এক ব্রাহ্মণ বিধবা মহিলা জীবনের সায়ান্নে এসে অতিথি অভ্যাগতদের এঁটো পাতা খুঁটে খায়। রূপা উঠে প্রদীপ জ্বালায়, তারপর ভাঁড়ার ঘরের দরজা খুলে সব রকম খাদ্য সামগ্রী একটা থালায় সাজিয়ে বুড়ি কাকির কাছে গেল। মধ্যরাত প্রায় শেষ, আকাশে তারার প্রদীপ জ্বালিয়ে দেবতারা হয়তো স্বর্গীয় উৎসবে মত্ত। বুড়ি কাকি নিজের চোখের সামনে সাজানো থালা দেখে যেরকম অনাবিল আনন্দের হাসি হাসল, সে হাসির কাছে দেবতাদের অনাবিল আনন্দ ম্লান হয়ে যায়। বাষ্পরুদ্ধ কণ্ঠে রূপা বলল, কাকি ওঠো, খেয়ে নাও, আজ আমার বড় অন্যায় হয়ে গেছে, তার জন্য মনে কোনো দুঃখ রেখো না। ভগবানের কাছে প্রার্থনা করো, তিনি যেন আমাকে ক্ষমা করে দেন। নিষ্পাপ শিশুরা যেমন মিঠাই মন্ডা পেলে মায়ের সব তিরস্কার ভুলে আনন্দিত হয়, তেমন বুড়ি কাকিও সব অনাদর অবহেলা নিমেষে ভুলে গিয়ে খাওয়ায় ব্যস্ত হয়ে পড়ে। তার প্রতি রোমকূপ যেন হর্ষোচ্ছ্বাসে উৎফুল্ল হয়ে ওঠে। চোখ মুখ একটা অকৃত্রিম কল্যাণ কামনার আলোক ছটায় উজ্জ্বল হয়ে ওঠে, আর রূপার চোখে ভেসে ওঠে এক অনাবিল স্বর্গীয় সুষমা।